যে আমরা এমন একটা সময় এটা ফেস করছি যখন আভ্যন্তরীণভাবে আমরা অনেক চ্যালেঞ্জের সম্মুখীন। উদ্যোক্তারা, আমাদের ব্যাংক ইন্টারেস্ট রেট এখন 14-14.5%। আমাদের গ্যাস এবং বিদ্যুতের সমস্যাটা রয়ে গেছে। আমাদের কস্ট অফ ডুইং বিজনেস অনেক বেড়ে গেছে। এবং এই যে আভ্যন্তরীণ যে চ্যালেঞ্জগুলো আমরা মোকাবেলা করছি, এটাই কিন্তু আসলে আমাদের একটা খুব বড় দুশ্চিন্তা। সেখানে যদি অন টপ অফ দ্যাট এখন এরকম একটা ইস্যু এসে দাঁড়ায় যেটার উপর আমার থিওরিটিক্যালি কোনো কন্ট্রোল নেই, আমার কোনো অবস্থানও নেই, এবং আমি এটা বলতেও পারি না যে আজকে যদি ওনারা এই ট্যাক্সের এই ট্যারিফটা প্রিভেইল করে, বা আমি যদি আমার আমি বারবার যে জিনিসটা বলছি যে আমার কম্পিটিটিভ নেশনের থেকে যদি এটা সম লেভেলে না হয়, আমার দুশ্চিন্তাটা কিন্তু ওখানেই। আমি সংখ্যাটা নিয়ে আতঙ্কিত না, আমি লেভেলটা নিয়ে আতঙ্কিত অ্যাজ এ উদ্যোক্তা হিসাবে। সো ওইটা যদি ওইরকম না হয় তখন কিন্তু আমি এটা বলতে পারবো না যে আমি আমার কম্পিটিটিভনেস দিয়ে ওইটাকে ওভারকাম করতে পারবো, আমার এফিসিয়েন্সি লেভেল দিয়ে ওইটাকে আমি মানে কাউন্টার ব্যালেন্স করতে পারবো। কারণ এরকম সক্ষমতা কোনো উদ্যোক্তার থাকে না। আপনি ওই লেভেলে আমার সেই জাদুর কাঠি হাতে নেই যে আমি আমার এফিসিয়েন্সি 40-50-100 ভাগ বাড়াই দিয়ে আমি সেটা অ্যাবজর্ব করে নিলাম। যেটা মোয়াজ্জেম ভাই বললেন যে কিছু ওনারা নিবেন, কিছু আমি নিব, কিছু ওদের ভোক্তাদের হাতে পড়বে। আসলে ব্যাপারটা হয়েছে কি জানেন, আমাদের ক্যাপাসিটি বিল্ড আপটা এমনভাবে হয়েছে, আর বাইরেতে স্মার্ট, ওনারা একই প্রোডাক্ট আমাদের 10 জনের কাছে দিয়ে বলেন তুমি কত দিবা, তুমি কত দিবা, তুমি কত দিবা। আমাদের ভিতরেই কিন্তু দেখা যায় যে আমার ক্যাপাসিটি ফিল আপ করার জন্য আমি তখন যে কোনোভাবে আমাকে ওই প্রাইস মিট আপ করে কাজটা নিতে হয়। এই যে একটা জিনিস, আসলে আমার উপায়ও নেই, কারণ আমি তো আসলে এন্ড অফ দ্য ডেতে যদি আমি শ্রমিকের বেতন বা ব্যাংকের দায় দেনাটা দিতে না পারি, তখন তো আমি আমাকেও ক্লাসিফাইড বা আমার সমস্যা হয়ে যাবে। সো এই ক্ষেত্রে আমার মনে হয় সবচেয়ে বেশি যেটা জরুরি দরকার এই মুহূর্তে দ্য নেগোসিয়েশন। আমি হতাশ হব না যে এখনো যে সময়টা বাকি আছে এটা প্রপারলি ইউটিলাইজ করে আমরা কি অযৌক্তিক বলবো না, আমরা একটা লেভেল প্লেইং ফিল্ড ক্রিয়েট করতে পারি কিনা। আসলে কি হচ্ছে এটা তো ওনারাই ভালো বলতে পারবেন। আর আমি যদি ধরে নেই যে না এটা আদতে হলো না, সেক্ষেত্রে আমাকে তখন অল্টারনেটিভ মার্কেট সোর্সিং করতে হবে, আমাদের প্রোডাক্ট বাস্কেট ডাইভার্সিফিকেশনের দরকার আছে। তবে এখানে একটা জিনিস আমি বলি, অনেক বড় ফ্যাক্টরি কিন্তু 80-90 ভাগই ইউএস প্রোডাক্ট করে। আমি জানি, আমার অনেক বায়ার আছে। আবার অনেক মাঝারি ফ্যাক্টরি অনেক বিভিন্ন বায়ারের কাজ করে। সমস্যাটা হবে কি, বড়রা টিকে থাকবে, ছোটরা টিকে থাকবে না। এই যে একটা মানে অ্যানামলিস ক্রিয়েট হবে মার্কেটে, এইটার এফেক্টটা আমরা সামলাইতে পারবো না। আর একবার গার্মেন্টসের ব্যবসা যদি হাত থেকে বের হয়ে যায়, এটা কিন্তু আবার ফেরত আসে না। আপনি ইতিহাস দেখেন, টেক্সটাইলের বিজনেস কিন্তু শিফট করেছে। একসময় এই ব্যবসা ইউকে করতো, একসময় ইউরোপিয়ান কান্ট্রিরা করতো, একসময় এটা কোরিয়াতে গেছে, একসময় এটা শ্রীলঙ্কায় গেছে, সেখান থেকে আমাদের কাছে এসেছে, আমরা এখন এটাতে করছি। সো এই জিনিসটা কিন্তু খুব আতঙ্কের ব্যাপার। সো আমি মনে করি আমাদের কম্পিটিটিভনেস বা আমাদের সক্ষমতা দিয়ে এটাকে কাউন্টার ব্যালেন্স করার এই মুহূর্তে কোনো সুযোগ আমি দেখছি না। এটা নেগোসিয়েশনের উপরই ডিপেন্ড করছে, এবং অল্টারনেটিভ মার্কেট এই ক্ষেত্রে কিছু ভূমিকা পালন করতে পারে কিনা। তবে একটা জিনিস আমি বলবো, আমরা কিন্তু এই যে আমি কটনের ইস্যুটা আগে বললাম, এরকম ওদেরও কিন্তু অ্যাসোসিয়েশনগুলো আছে, ওদের রিটেইলার অ্যাসোসিয়েশন আছে, ওদের কটন কাউন্সিল আছে। আমরা কি আসলে এফেক্টিভলি ওদেরকে আমাদের এই নেগোসিয়েশন মেকানিজমের ভিতরে ওদেরকে ইউটিলাইজ করতে পেরেছি কিনা, এটা আমার একটা কোশ্চেন। এটা কিন্তু আমি জানি আমাদের অনেক কম্পিটিটিভ নেশন এই জিনিসটা ইউজ করেছেন, কিন্তু আমরা কতটুক করতে পেরেছি এটা আমি জানি না। সবশেষে যেটা বলতে চাই যে এটা আসলে খুবই একটা আতঙ্কের ব্যাপার। এটা যেটা আমাদের জন্য একটা বড় সুযোগ বয়ে নিয়ে আসতে পারতো, এটা এখন আমাদের জন্য কি পরবর্তীতে দুশ্চিন্তার বা কারণ হয়ে যায় কিনা, সেটাই এখন আমাদের দেখতে হবে। আমাদের উদ্যোক্তারা মোটেও এটা নিয়ে স্বস্তিতে নাই, আমরা প্রচণ্ড অস্বস্তিতে আছি, কারণ ফিগারটা অনেক বড়। এইটার কোনো যৌক্তিক সমাধানটা এখন আমাদের সবার জন্য সবচেয়ে বড় আশা বলে আমি মনে করি।